আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে স্মার্ট বাংলাদেশ প্রকল্প তদন্তে উঠে এলো ভয়াবহ লুটপাটের চিত্র। শেখ হাসিনার ১.৫ দশকের শাসন আমলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং পরবর্তীতে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়বার লক্ষ্যে রাষ্ট্র প্রায় ২৯,০০০ কোটি টাকা ব্যয় করেছে। নতুনত্বের সুযোগ নিয়ে প্রকল্পের নামে বিপুল অর্থ লোপাট করা হয়েছে। এবারে জানাবো, আওয়ামী লীগের শাসন আমলেই সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসন আমলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বারবার নির্যাতিত হয়েছে বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। জানাবো, বিশ্বাসের ঘরে আগুন লাগানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডক্টর ইউনূস আপনাকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি ২০২৫ না ২৬ নির্বাচনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি। এদিকে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ যা বলছে যুক্তরাজ্য। বাংলাদেশের থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ এবং মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ তদন্ত পরিচালনা করছে। এবারে থাকছে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, আওয়ামী লীগের ১১ নেতার বাড়িতে আগুন। নির্বাচনী বিরোধ এবং খাসজমি দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলে তারিকুল ইসলাম শেখ নামের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে তারিকুলের স্বজনরা সহ দলীয় নেতাকর্মীরা হামলাকারী আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর অন্তত ৩৫টি বাড়িঘরে আগুন দিয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় সৌদি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে সৌদি আরব তার অবস্থান কঠোরভাবে অনড় করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার যেকোনো চুক্তির পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি নিশ্চিত করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। স্মার্ট বাংলাদেশ প্রকল্প তদন্তে উঠে এলো ভয়াবহ লুটপাটের চিত্র। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনকালে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং পরবর্তীতে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র প্রায় ২৯,০০০ কোটি টাকা ব্যয় করেছে। নতুনত্বের সুযোগ নিয়ে প্রকল্পের নামে বিপুল অর্থ লোপাট করা হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি গত ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করেছে। সেই প্রতিবেদনে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে আইসিটি খাতকে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টের পর আইসিটি বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অভ্যন্তরীণ তদন্ত কমিটি করা হয়। ইতিমধ্যে সেই কমিটির প্রতিবেদনও প্রস্তুত করেছে। আগামী রোববার আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ইত্তেফাককে বলেন, আমাদের অভ্যন্তরীণ তদন্তের দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। আমরা দেখেছি কিভাবে ৫ টাকার কাজ ২০ টাকা দিয়ে করা হয়েছে। এমনকি খালের মধ্যে ইনকিউবেশন সেন্টার করা হয়েছে। একেবারে লুটপাট বলতে যা বোঝায় সেটাই হয়েছে। এই সরকার দায়িত্ব নেবার পর প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন এই রিপোর্টের পর উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে কিছু কাজ শুরু করা হবে, আর অনেকগুলো কাজ বন্ধ করে দেওয়া হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির চেয়ারম্যান অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তথ্য প্রযুক্তি খাত বাংলাদেশের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ খাত এবং আমাদের জন্য নতুন ক্ষেত্র। নতুনত্বের সুযোগ নিয়ে এই অভিজ্ঞতার অভাবের কারণে প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হয়েছে। ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক বিবেচনায় হাতে গোনা কিছু সংখ্যক ব্যক্তি এসব প্রকল্পের কাজ পেয়েছে, যারা প্রকল্পের নামে অর্থ লোপাট করেছে। আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৫টি প্রকল্প নেওয়া হয়, যার ব্যয় ধরা হয় ২৮,০০০ কোটি টাকা। আর ৩৪টি কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয় ১৭৩ কোটি টাকা। ব্যয়বহুল প্রকল্প আর কর্মসূচি হাতে নেওয়া হলেও সুফল মেলেনি কিছুই। তার প্রমাণ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ১৭০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা আইসিটি খাতের একটি প্রকল্পকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন, যেটিতে ৫২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও খরচ করা হয় ৭৭৪ কোটি টাকা। ড দেবপ্রিয় বলেন, যাচাই ছাড়াই বড় বড় প্রকল্প পাশ করা হয়েছে, সুযোগ করে দেওয়া হয়েছে বড় দুর্নীতির।
আওয়ামী লীগের শাসন আমলেই সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের আমলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বারবার নির্যাতিত হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক ইনাম। বৃহস্পতিবার রাজধানীর চকবাজারস্থ ইসলামবাগের থানাধীন ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। খন্দকার এনাম বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসন আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন। আওয়ামী লীগের দখল দ্বারা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর দখল করেছে। আওয়ামী লীগের শাসন আমলে হিন্দু সম্প্রদায়সহ অপরাপর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গির্জা মন্দিরে হামলা হয়েছে। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে আওয়ামী লীগের শাসনামলে হামলা হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিশ্বজিৎকে ছাত্রলীগের গুন্ডারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের এসব দুষ্কর্মের বিপরীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়েছি, তাদের সম্পত্তি পাহারা দিয়েছে। বিএনপির শাসনামলে হিন্দু ভাইরা বাংলাদেশে শান্তিতে বসবাস করেছে। হাসিনা ক্ষমতা হারিয়ে দেশকে অস্থিতিশীল করবার জন্য হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের কথা বলে কল্পকাহিনী সাজিয়েছে। সচেতন হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের সব ষড়যন্ত্রের বিষয় বুঝতে পেরেছে। তারা তাদের কর্মসূচি বাতিল করেছে। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডক্টর ইউনূস আপনাকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি ২০২৫ না ২৬ নির্বাচনের সঠিক রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্দিষ্ট সরকার গঠন করা জরুরি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়কে কয়েকদিন আগেই সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশে প্রবেশ করেছিল। ১৬ ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের। এদেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইত তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনোই ক্ষমতায় থাকতে পারত না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা। আপনারা কেন মোদীকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এটা চান। টিলুপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বলছে যুক্তরাজ্য। বাংলাদেশের থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত পরিচালনা করছে। টিউলিপ সিদ্দিকি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ এবং নগর বিষয়ক মন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৩ সালে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। সেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছে টিউলিপ। তবে টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রটি আরও বলছে, টিউলিপ এবং তার খালা শেখ হাসিনার ক্ষতির জন্য এমন অভিযোগ সাজানো হয়েছে। ডাইনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের উপর প্রধানমন্ত্রীর কেয়ার স্টারমারের আস্থা রয়েছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলোর দেখাশোনা করবার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ফিলিস্তিন স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় সৌদি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সৌদি আরব। তার অবস্থানকে কঠোরভাবে অনড় করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার যে কোনো চুক্তির পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ব্লিংকেন সৌদি আরবের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, প্রথমে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি আনতে হবে। এরপরে এ অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় প্রাধান্য দেওয়া জরুরি, যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে। তবে সৌদি আরব পরিষ্কার করে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব নয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই শর্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পর্ক এবং কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আব্রাহাম আর্ক চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদানের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তবে সৌদি আরব শুরু থেকেই এ প্রক্রিয়ায় ফিলিস্তিনি ইস্যুকে সামনে এনেছে।